254 থেকে হবে। হ্যাঁ, 253টা কেটে দেন, এটা একটা ভুল হয়েছে। 253টা সার্কুলেশনের মধ্যে ঢুকবে। হ্যাঁ, ওইখানে সার্কুলেশনের পাতাটা হবে। সার্কুলেশন লিখে দেন, 253 ফিভার চ্যাপ্টারটা কেটে সার্কুলেশন লিখে নেন। 254 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, ফিভার, ঠিক আছে। 254 থেকে দেখেন চিলিনেস ইন জেনারেল, এটা থেকে স্টার্ট। ওইখান থেকে প্যারাটা। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যে জিনিসটা দেখাচ্ছি কয়েকটা রুব্রিক দেখাই। তো এখানে চিলিনেস ইন জেনারেল দিলেন, ইন সার্টেন পার্টস, এখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, ইন সার্টেন পার্টস দিছে, এটা আগে সাব রুব্রিক বানাই দিছে, এটা হবে না। তারপরে ইন্টারনালি এরকম আছে, চিলিনেস ওয়ান সাইডেড, তারপরে বিকামস চিল ইজিলি, অল্পতেই শরীর ঠান্ডা লাগে। হ্যাঁ, চিলিনেস উইথ গুজ ফ্লেশ মানে কি? মানে শীত কাটা দেয়া, শীত কাটা, মানে গায়ের লোম দাঁড়া যায় না শীতে, শীত কাটা ঠান্ডা লেগে, হ্যাঁ, তো যে গায়ের লোম দাঁড়া যায়, চুল দাঁড়া যায়, গায়ের লোম দাঁড়া যায়, এগুলো হচ্ছে গুজ ফ্লেশ। সো এটা চিলিনেস উইথ গুজ ফ্লেশ। হ্যাঁ, যখনই শরীরে শীত লাগে তখন গায়ে কাটা দিয়ে উঠে, এরকম হয়। আচ্ছা, ফিভার রেপার্টরি রুব্রিক গুলা কিন্তু আবার এমন না যে শুধু জ্বর হইলেই আপনি নিবেন, বা জ্বরের সময় শীত হইলেই নিবেন, এরকম না বিষয়টা। এটা হচ্ছে আপনি যে কোনো রোগে, আপনি মনে করেন মাইগ্রেনের রোগী, তারও যদি আপনার এই শীত লাগলে গায়ের কাটা দিয়ে উঠে, তখন কিন্তু আপনার এই রুব্রিকটাই নিতে হবে, ঠিক আছে? তবে শুধু জ্বর হলেই যে আমার এই চ্যাপ্টারটা, সেটা না, এটা আমার মাথায় রাখতে হবে। এই রুব্রিকগুলো সবার জন্যই প্রযোজ্য, যারই এই সিম্পটম থাকবে তার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তারপরে দেখেন উইথ থার্স্ট কি? এটা একটা কনকমিটেন্ট, তাই না? উইথ শিভারিং, এটা একটা কনকমিটেন্ট, উইথ আছে। স্যার প্রিভিয়াস পেজে কি কারেকশন দিলেন স্যার, এটা বুঝি না। এই যে চিলিনেস জেনারেল, এখানে কি ভুল আছে বললেন আপনি, এটা বুঝি না কি ভুল আছে। ভুল মানে এখানে দাগ দিছে যে সামনে ইন সার্টেন পার্ট, হ্যাঁ, হয় এটা সফটওয়্যারে ভুল আছে, না বইয়ে ভুল আছে। আমার কাছে দেখেন চিলিনেস ইন জেনারেল, হ্যাঁ, এটার পরে ইন সার্টেন পার্টের আগে দাগ আছে। আমার কাছে মনে হয় বই ঠিক আছে, আমার কাছে মনে হয় বই ঠিক আছে। না, ওখানে দাগ আছে, দাগটা কি থাকবে? আমার মনে হয় থাকবে, কারণ প্রথমে একটা কথা দেখেন, সর্বশরীরে ঠান্ডা, আর পরেরটা মানে হচ্ছে আংশিক কোন জায়গায় ঠান্ডা। হ্যাঁ, ওই যে চিলিনেসের সঙ্গে এটা চিলিনেস, কিন্তু সফটওয়্যারে দেখেন 2 দিয়ে রাখছে, এখানে 3 হবে, এটা সাব রুব্রিক। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে লাইন টু লাইন পড়তে যেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ফিডব্যাক দিচ্ছি, হ্যাঁ, ওদেরকে ফিডব্যাক দিচ্ছি, তো এগুলো কারেকশন হচ্ছে। সুতরাং অনেকে লাইন টু লাইন পড়তে যে দেখতে পারে, আর এই রেপার্টরিগুলো আসলে কম ইউজ হয়, তো এইজন্য নতুন ভার্সনে একটু দেখেন, এগুলা ফিডব্যাকও মানুষ কমই দেয়, কারণ আমরা তো যেমন 2 ধরে ধরে ঘেটে ঘেটে পড়তেছি, তো ম্যাক্সিমাম তো ইলেকট্রনিক ভার্সনটা দেখেন স্যার, ওটা কেমন আছে? নতুন ভার্সন কোথায় জানেন? দাঁড়ান, ফিভার, এখানেও এটা আপনার এই আলাদা করে রুব্রিক দিছে, ঠিক আছে? তো এটা আলাদা রুব্রিক দিক আর সাব রুব্রিক দিক, মানে এটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিফার হবে না। আমি যদি এটা আলাদা করে ক্লিক করি, তাহলে যে অর্থ, আর সাব রুব্রিক হিসেবে নিলেও তো একই অর্থ, তাই না? মানে ভ্যালু তো একই। জিনিসটা হচ্ছে কথাটা মানে কি, উপরের সাথে মিলাই নেবেন চিলিনেসটা থাকতে হবে, মানে চিলিনেসটা থাকতে হবে, চিলিনেসও থাকবে। এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, মানে চিলিনেসের আন্ডারই তো এটা, সুতরাং এটা আমরা এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? আমরা বুঝে নেব আর কি। যদি এটা 3 হওয়া উচিত, অ্যাকর্ডিং টু বই এটা 3 হওয়া উচিত, ঠিক আছে? তো এটা একটু নোট ডাউন করে রাখি, এটা ওদেরকে জানাবো। এটা হচ্ছে কত পৃষ্ঠা হলো, এরকম কিছু কিছু অসঙ্গতি পাওয়া যায়, কারণ এইসব বইগুলো তো আসলে কেউ পড়ে না, আর ওরা তো সফটওয়্যার উঠানোর সময় হয়তো দু একটা জিনিস মিস করছে। সবাই ওই নতুন রেপার্টরি গুলো ভালো মতো করছে, কমপ্লিট, মার্ফি, যেগুলো বেশি মানুষ পড়ে। মানে এই রেপার্টরি তো উপমহাদেশে তো ম্যাক্সিমাম মানুষ এটা ব্যবহার করে না, আর বাংলাদেশে তো আমি দেখছি কেন ছাড়া আর কোনো রেপার্টরি আছে বলে নামই জানে না ম্যাক্সিমাম। তো এই বইগুলোতে অনেক ভুলগুলো কারেকশন হয় না, কারণ এভাবে ঘেটে ঘেটে লাইন টু লাইন পড়া হয় না। সো এটা 254 নম্বর পেজে এটা একটা সাব রুব্রিক হবে, সাজেশন। এটা হচ্ছে ইনসার্ট ইন পার্টস, চিলিনেস ইন জেনারেল, মানে কথাটা মানে হচ্ছে, মানে তো সবাই বোঝা গেছে না? কারণ যদি মাথা ঠান্ডা হয়ে যায় জ্বরের সময়, মানে শুধু মাথাটা ঠান্ডা হয়ে যায়, তাহলে এই রূপটি কি হবে? ইনসার্টেন পার্টস, ঠিক আছে? ইনসার্টেন পার্টস, পায়ের তলা ঠান্ডা হয়ে গেছে, হাত মানে শরীর গরম, পায়ের তলা ঠান্ডা, তাহলে মানে যে কোনো পার্টস হলে হবে, যে কোনো পার্ট, রাইট, বিক্ষিপ্ত, হাতের তলা, পায়ের তলা, যে কোনো একটা পার্ট
মাথা, স্যার কান, ইন্টারনালি এটাও তো স্যার সাবরুব্রিক হবে, এটাও তো, ইন্টারনালিও সাবরুব্রিক হবে। হ্যাঁ, কিন্তু তো এটাও কিন্তু এখানে হ্যাঁ, রুব্রিক হিসেবে এটাই আছে। দেওয়া আছে। হ্যাঁ, রাইট। এগুলো প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, যদি আমরা এটা ক্লিক করি কিন্তু আমাদের রেপার্টারাইজেশনের ভ্যালুতে সমস্যা হবে না, রেপার্টারাইজেশনের ভ্যালুতে সমস্যা হবে না, কিন্তু বইয়ের ডিজাইন যদি আমরা অক্ষত রাখতে চাই তাহলে এটাকে দিতে হবে। তাহলে এগুলো আমাদের ফিডব্যাকে থাকবে। তবে নতুনটা নিয়ে আবার কাজ হচ্ছে, এগুলো কিছু প্রিন্টিং মিস্টেক বেরিয়েছে, যেমন কেন্টের দিয়ে একটা প্রিন্টিং মিস্টেক আসছে। তো যদি এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে না, এক্সট্রিমিটি চ্যাপ্টারে আসছে, তো ওগুলা কাজ চলতেছে অলরেডি, এই জন্য ফিডব্যাক ওপেন থাকে। এখন এই সফটওয়্যারের সুবিধা আছে। এই সফটওয়্যারের সুবিধা কি, মনে করেন আগের ভার্সনে যেটা আমি দেখালাম একটু আগে, আমার কাছে 2 ভার্সনই আছে। আগের ভার্সনটাতে আপনার ভুল হয়ে গেলে টোটাল জিনিসটাকে কিন্তু করতে হয়, টোটাল জিনিসটাকে আনইনস্টল করে দিয়ে নতুন করে ফোল্ডার নিয়ে ইনস্টল করতে হয়। আর এখানে এটার নাম হচ্ছে ইলেকট্রন ভার্সন। তো ভবিষ্যতে আপনার যে কোনো যদি আপডেট ওরা দিয়ে দেয় এটার, তখন আপনার যে হেল্প অপশনে যাবেন, হেল্প অপশনে যে চেক ফর আপডেট দিলে তখন আপনার দেখা যাবে। এখানে এখন কোনো আপডেট নাই, আমারটা আবার আলটিমেট, মানে সবগুলা মডিউল এখানে আছে। তো যার যেটাই থাকুক, এখানে আপডেট থাকলে আপডেট অ্যাভেলেবল হবে, হওয়ার পরে ওকে দিলেই আপনার ওয়াইফাই থাকলেই সে নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা একটা সুবিধা যে আপনি আলাদা করে যখন সাজেশন দিলে ওরা কারেকশন করলে আপনি আপডেট নিয়ে নেবেন। হ্যাঁ, বা আপডেট আসলে এমনি ব্লিঙ্ক করবে, আপডেট চলে আসছে। তো এই আর কি। স্যার জি, ইন স্পেশাল পার্টস আর ইন সার্টেন পার্টস একই কথাই বোঝানো হচ্ছে কি নিচের দিকে স্যার? একেবারে এক্সটার্নালের উপরেই বাম পাশে ইন কত পেজ নাম্বার, স্পেশাল কত ইন স্পেশাল পার্টস। পেজ নাম্বার? স্যার এটা 257। এক্সটার্নালি ইন স্পেশাল পার্ট, ওইটা হিট ইন্টারনালি। জি স্যার, ওটা নিচে যে আছে ইন স্পেশাল পার্টস। এটা হিটের ব্যাপার। হ্যাঁ, হিটের ব্যাপারে স্পেশাল পার্ট, এখানে স্পেশাল পার্ট বলতে ভ্যালুয়েবল পার্ট হইতে পারে, আই এম নট শিওর, না জেনে আসলে ব্যাখ্যা দেওয়া ঠিক হবে না। তো স্পেশাল আর সার্টেন পার্ট, যদি এখানে যদি আমি আমার মানে যেটা আমার সেটা হচ্ছে, যদি এখানে কোনো সার্টেন পার্ট না থাকে তাহলে এটাকে সার্টেন পার্ট হিসেবেও নিতে পারি, আর যদি এখানে সার্টেন পার্টও থাকে আর স্পেশাল পার্টও থাকে তাহলে সেই স্পেশাল পার্টের ব্যাখ্যাটা জানতে হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। এটা কোন ইন্টারনাল অর্গানকে বোঝাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি এই কোশ্চেনটা এই রুব্রিকের অর্থটাও আমি ওই ইন্টারন্যাশনাল গ্রুপে ছেড়ে দেব। আসলে মানে যেটা দেখি আমি, মানে আমাদের কাছে যেটা কনফিউশন লাগে সেটা ওদের কাছে কনফিউশন লাগে। ঠিক আছে, তো এটা আসলে ব্যাখ্যা তো আসলে হোমিওপ্যাথি ব্যাখ্যা তো মানে প্রুভারদের কাছ থেকে নিতে হবে বা ক্লিনিক্যাল নিয়ে নিতে হবে। তো যেটা স্যার এই যে দুইটা দুইটা টপিকের ওষুধের আলাদা আলাদা, ওষুধই তো আলাদা আছে। কোথায়, মানে ইন সার্টেন পার্টস আর ইন স্পেশাল পার্টস ওষুধ সবগুলো মিল না, এটা বলতে। না দুইটা রুব্রিকও তো আলাদা, দুইটা রুব্রিক, একটা তো হ্যাঁ, হিট এটাই বলি। স্পেশাল পার্ট, একটা চিলিনেস সার্টেন পার্ট। মানে যদি ওখানে সার্টেন পার্ট, ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করা, এটা বলতে। না, ল্যাঙ্গুয়েজ না, এটা তো দুটো জিনিস। রুব্রিকাল গরম একটা পার্টিকুলার একটা এরিয়াতে, ওটা চিলিনেস পার্টিকুলার এরিয়াতে, দুটো দুই জিনিস না। সেটা ওষুধ বুঝছি আলাদা স্যার। হবে, ওষুধ আলাদা হবে। ওষুধ আলাদা, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এরকম। মেন কথা হচ্ছে আপনারা রিডিং দিয়ে যাবেন, সোজা কথা। রিডিং দিলে হবেটা কি, আমি তো বলছি দিন শেষে ইউজ করবেন সফটওয়্যার। হ্যাঁ, তো সফটওয়্যার ইউজ করলে মাথায় জাস্ট একটা কথা বলে না মেডিকেলে, যে হোয়াট মাইন্ড ডাজন্ট নো আই ক্যানট সি, মানে যেটা মন জানে না সেটা আমার চোখও দেখে না। তো আমার মনে যদি একবার ইমপ্রেশন থাকে, একবার যদি জেনে যায় যে এই ওয়ার্ডটা আমি শুনছি, তো আমার সফটওয়্যারে সার্চ করতে গেলে তো পুরো ওয়ার্ডটা লেখা লাগে না, কাছাকাছি লিখলে বাকিটা ধরে নেয় যদি থাকে, তাহলে তো আপনাকে চলে আসবে ইজি। আর যদি চ্যাপ্টার ওয়াইজ আপনি যে তারপর সার্চ করেন তাহলে আরো ইজি। হ্যাঁ, যেমন ফিভার চ্যাপ্টারে ঢুকে গেলেন, আপনি জাস্ট রেপার্টরি করার সময় ফিভার চ্যাপ্টারে আসলেন, আসার পরে আপনার বিকামস চিল্ড ইজিলি, আপনি এত কথা কিছুই মনে নেই। ঠিক আছে, আপনি খালি মনে আছে যে অতি সহজেই ঠান্ডা লেগে যায়। এখন অতি সহজে কথাটার মধ্যে ইজিলি কথাটা নিশ্চয়ই সফটওয়্যারে আছে, EASI, একবার রিডিং দিতে হবে। ইজিলি দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখেন আপনাকে ইজিলি এই চ্যাপ্টারের মধ্যে ইজিলি ওয়ার্ড দিয়ে যেই যতগুলো রুব্রিক আছে সব ধরে ফেলছে। এখানে একটি রুব্রিক পাইছে, সেটা হচ্ছে বিকামস চিল্ড ইজিলি, মানে অল্পতে সহজেই শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আপনি নিলেন, তাহলে এইভাবে সফটওয়্যার বের করা খুব সহজ, পরিশ্রমটা একদম কমাই দিচ্ছে। এই জন্য জাস্ট যারা বইটাতে বেশি অভ্যস্ত বা বইয়ের রুব্রিকগুলো একটু চোখে চোখে একবার দুইবার করে রিডিং দিচ্ছে, স্পেশালি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেমন ফিভার, ড্রিম, সেন্সেশন, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে ফিভারের ক্ষেত্রে। এরপরে সবচেয়ে মোস্ট এক্সক্লুসিভ চ্যাপ্টার যেটা বনি ওশেনের,
সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন অ্যামিলিয়েশন চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারের রুব্রিকগুলো যদি ফ্যামিলিয়ার হয়ে থাকে তাহলে দেখা যাবে কিওয়ার্ডটা দিলে আপনি ধরে দিতেছে, কারণ যখন আপনি চোখের সামনে চলে আসবে তখন তো আপনি বুঝতেই পারবেন যে কোনটা আপনি নেবেন, কারণ আপনার রোগীর মধ্যে কোনটা, কারণ আগে তো কেস টেকিং করবেন তারপরে তো আপনি কম্পিউটারের সামনে আসবেন। হ্যাঁ, এই আর কি। তাহলে এটা থাকলো যে সবাই আবার দেখবেন, আমরা দেখবো এখানে দেখবেন যে খুব ইম্পর্টেন্ট কথাগুলো লেখা আছে। যেমন যেমন যদি আমরা এসে যাই আবার, ফিভার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এখানে দেখেন শিভারিং ইন জেনারেল, ওয়ান সাইডেড, কোল্ডনেস ইন্টারনালি, এগুলো সবগুলাই খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা জ্বরের সময়। জ্বরের সময় ইভেন্ট গুলো হয়। আবার ঘাম নিয়ে অনেকগুলো কথা আছে, ঘাম, সোয়েট ইন জেনারেল। হ্যাঁ, এগুলো আপনার সব সাব রুব্রিক হবে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। সোয়েট ইন জেনারেলের পরে সোয়েট স্পেশাল পার্ট। এখানে আমার মনে হয় স্পেশাল পার্ট বলতে এখানে স্পেশাল বলতে তো আসলে তবু আমি জিজ্ঞেস করবো, নিজে আসলে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তো এটা সার্টেন কোনো পার্টই হবে, যদি ওখানে হয়। ওয়ান সাইডেড, যে কোনো এক পাশে হয়। অ্যান্টেরিয়র পার্ট মানে বডির সামনের দিকে, পোস্টেরিয়র মানে পিছনের দিকে, আপার পার্ট মানে উপরের দিকে, হ্যাঁ মানে কোমর থেকে শুরু করে উপরের দিকে খালি ঘামে, নিচে না। লোয়ার পার্ট মানে কোমর থেকে নিচে, লোয়ারটা যেভাবে অ্যানাটমিক্যাল ভাগ করা হয়েছে। উইথ থার্স্ট মানে পানি পিপাসা সহ, পানি পিপাসা ছাড়া। তো এই আর কি। আবার অনেকে আছে খুব সুন্দর, উইথ ইনক্লাইনেশন টু আনকভার, মানে সে জামা কাপড় খুলে ছুঁড়ে ফেলতে চায়, জামা কাপড় অথবা কাঁথা টাথা সব সরাই ফেলতে চায় জ্বরের সময়। এটা তো অনেক সময় হয়। হ্যাঁ, কোনো জামা কাপড় কাছে রাখে না, হ্যাঁ মানে রাখতে দেয় না গায়ে। তো এটা হলে আপনি ইনক্লাইনেশন টু আনকভার। আবার উইথ ড্রেড অফ আনকভার, কেউ আছে এত শীত লাগে যে ভয় পায় যে যদি জামা সরাই দেয় মানে বা কাপড় সরাই দেয়, সে জুড়ে কাঁথাটা টেনে ধরে, এখান থেকে নিও না, কাঁথাটা নিও না, এত শীত লাগতেছে, মানে ভয় পাচ্ছে। কাঁথাটা সরে গেলে যদি অনেক শীত লাগে, হ্যাঁ এই কাঁথাটা আঁকড়ে ধরে রাখে। বা জামা তো না, এখানে কিছু গায়ের উপর কিছু দেওয়া, এটি ইজিলি বোঝায়। তো এখানে চাদর বা এই কাঁথা টাইপের বা কম্বল টম্বল টাইপ। তো এরকম যদি হয় তখন এই উইথ ড্রেড অফ আনকাভারিং, তাহলে এই বিষয়গুলো আছে। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু জ্বরের মধ্যে এই সিচুয়েশন গুলো পাওয়া যায়। জ্বরের মধ্যে এরকম সিচুয়েশন পাওয়া গেলে তখন আপনাকে নিতে হবে, ঠিক আছে। আর জ্বরের ক্ষেত্রে আমরা আগের দিন বলছিলাম যে একটা রোগীর যখন 103 ডিগ্রি জ্বর থাকে তখনকার সিমটমের তুলনায় যখন জ্বরটা একটু কমে আসে, সব জ্বর কমে না, কিছু কিছু জ্বর তো ইন্টারমিডিয়েট ফিভার, জ্বর আসে কিছু সময় কমে আবার জ্বর হয়, যখন কমে আসে বেজ লাইনে আসে তখনকার সিমটম গুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তখনকার সিমটম গুলো প্রুভারকে বেশি রিপ্রেজেন্ট করে। প্রুভার তো জ্বর অবস্থায় প্রুভিং করে না, প্রুভার সুস্থ মানুষ প্রুভিং করছিল, সে তখন সুস্থ ছিল, তার শরীর থেকে মনে করেন যে সিমটম গুলো বেরিয়েছে। তো যখন জ্বরটা কমে আসে তখন সে প্রুভারের কাছাকাছি থাকে, এই জন্য পাওয়া যায়। কিন্তু যার ক্ষেত্রে সুযোগ নাই, একদম পারসিস্টেন্ট জ্বর, তার ক্ষেত্রে ওই অবস্থায় নিতে হবে আর কি। আচ্ছা, আমরা লাইন টু লাইন করতে গেলে অনেক স্লো হয়ে যাবে। আমি মূল জিনিসটা দেখাচ্ছি, আপনারা এগুলো পড়ে নেবেন, পরে যেগুলো বুঝবেন না বা যেগুলো কনফিউশন হবে এগুলো কোশ্চেন করবেন। অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো অবসলিউট হয়ে গেছে, আগের মেডিকেল টার্মিনোলজি ছিল, এগুলো এখন চেঞ্জ হয়ে এগুলা হয়ে গেছে আপনার, বর্তমানে অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আসেন খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা ওই ফিভারেরটা আমরা যখন বগাল পড়বো তখন আমরা ভালো করে একটু সুন্দর করে পড়বো, বিকজ ওইটা ওয়েল রিপ্রেজেন্টেড আছে। এবং ওখানে আপনার ওই যে সাজানো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে খুব সুন্দর করে দিয়েছে, যেটা মানে এখান থেকেই নেওয়া হয়েছে, এখান থেকে নিয়ে ওই সুন্দর করে সাজানো হয়েছে, যে কারণে ওই বগার রেপার্টরিটা বেশি মানে ওয়েল ডিফাইন্ড ফর ফিভার। আচ্ছা, আমরা 269 পৃষ্ঠায় চলে যাই, ঠিক আছে, 269 পৃষ্ঠায় চলে যাই। কোথায় গেলাম? 269 পেজ, এখানে যাচ্ছি অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিলিয়েশন। দিস ইজ ভেরি ভেরি ভাইটাল ইন চ্যাপ্টার ফর দিস রেপার্টরি, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে করতে হবে, এটা অ্যানালজি ব্যবহার করে আপনাকে রেপার্টরি করতে হবে। তো অ্যাগ্রাভেশনে দেখবেন প্রথমেই দেওয়া আছে টাইম অ্যাগ্রাভেশন। আমরা কি বলছি, অ্যাগ্রাভেশন আরেকটা নাম কি, অ্যাগ্রাভেশন অ্যামিলিয়েশন আরেকটা নাম হচ্ছে মডালিটি। এবং মডালিটির মধ্যে গুরুত্বপূর্ণ মডালিটি হচ্ছে আপনার কি, কোন মডালিটি? মডালিটি অনেক ধরনের হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মডালিটি কোনটা জানা আছে? টাইম মডালিটি মানে কি? টাইম মডালিটি মানে কি? কোন সময় অ্যাগ্রাভেশন হয়?
হোয়াইটের উপর বেস। কোন সময় অ্যাগ্রাভেশন হয় অথবা কোন সময় অ্যামেলিওরেশন হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় মানুষের রোগ বৃদ্ধিটা মানুষের মনে থাকে, প্রুভারের ক্ষেত্রেও মনে থাকে। সুতরাং অ্যাগ্রাভেশন সিমটম গুলো মানুষ যত সহজে বা সুন্দর করে বলতে পারে, অ্যামেলিওরেশন সিমটম গুলো তত সুন্দর করে বলতে পারে না। কারণ ব্যথা কমে গেলে ওইটা মানুষ ভুলে যায়, হ্যাঁ, বা সিমটম কমে গেলে ওইটা মনে থাকে না, খুবই উল্লেখযোগ্য না হইলে, কিন্তু বাড়লে ওইটা ঠিকই মনে থাকে। সুতরাং ওই অ্যাগ্রাভেটিং সিমটম গুলো খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি আপনি যেটা বলছিলাম যে স্যার এই সময়ের ব্যাপারটা একটু, এটা আছে না যে ঘড়ির মানে ক্লক টাইম যেটা, মানে 1টা 2টা বা সকাল এরকম, রাইট রাইট আরেকটা আছে হলো সকাল বিকাল, আর একটা আছে খাওয়ার পরে আগে, ঘুমের পরে আগে, এগুলো এগুলো কোনটা কি? জি জি বলছি। সো এখানে দেখবেন যে বনি হোসেন কিন্তু ওনার যেহেতু জেনারেল ইমপ্রেশন, উনি এক্সাক্ট কথাটা বলেনি। আমিও এটাই মানি এবং বর্তমানে এটাই বেশি জোর দেওয়া হচ্ছে। এক্সাক্ট কথাটা বলতে গেলে ঝামেলা। আপনি যদি দুপুর 1টা বলেন, তাহলে সব প্রুভার কি দুপুর 1টা বলছে, আবার প্রুভিং ভেরি করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। তো এটা একটা জেনারেল ইমপ্রেশন নেওয়া ভালো, এক্সাক্ট কথাটা বলা ঠিক না, ঠিক আছে? মানে এর আগে বলছেন স্যার আপনি এই বিষয়টা। সুতরাং আপনি যদি নুন নেন, ইট ইজ কোয়াইট সেফ, আর ফোরনুন নেন, এগুলো তো আমাদের এগুলো রেঞ্জে টাইমটা ফোরনুনটা ইউজুয়ালি 9টা থেকে 1টা পর্যন্ত, হ্যাঁ, আবার নুনটা হচ্ছে অ্যারাউন্ড 12টা থেকে 2টা এরকম, অ্যারাউন্ড কথাটা আমার ইমপ্রেশন হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ। কারণ এটা তো একদম টু দা পিন পয়েন্ট করা যাবে না, কারণ এটা তো ডাইনামিক লেভেলে থাকে। প্রুভাররা একটা এভারেজ বলছে, এখন ঘড়ি ধরে ওই প্রুভাররা যদি অন্য জায়গায় যে করে বা প্রুভারের সংখ্যা যদি বাড়ে, সবাই কি ওই একটা সময় ওই ওষুধটা বলবে নাকি? এটা তো বাস্তবে মানে একটু চিন্তা করলে তো এই জিনিসটা আমরা মানতে পারি না, তাই না? কিন্তু অন অ্যান এভারেজ বলবে, এটি তো স্বাভাবিক কথা। সুতরাং এই রুব্রিক গুলা, এই জন্য বনি হোসেনের কনসেপ্ট গুলা রাইট। সো মর্নিং এ হয়, ঠিক আছে, জেনারেল ইমপ্রেশন মর্নিং এ হয়, কিন্তু আর্লি মর্নিং বলতে পারেন, লেট মর্নিং বলতে পারেন। লেট মর্নিং মানে তো ফোরনুনে ঢুকে যায়, তারপরে অ্যাট নুন, হ্যাঁ, তারপরে ইংলিশ ওয়ার্ড গুলো মানে যেটা আমরা বুঝি, এটা নুন মানে কত, এটা আমরা সার্চ করলে পাবো যদি আমাদের জানা না থাকে। আফটারনুন মানে সোজা কথা আমরা হচ্ছে টুইলাইট মানে গোধূলির আগ পর্যন্ত ধরলাম আফটারনুন, তারপরে টুইলাইট মানে গোধূলি, আর গোধূলির পর থেকে ইভিনিং ধরলাম, ইভিনিং থেকে এখানে 9টা 10টা পর্যন্ত ইভিনিং চলবে, তারপরে নাইট এরকমই যায়। তো এখানে অনেকে আবার 9টার পর থেকে নাইটে চলে যাচ্ছে, এরকম আর কি। ইভিনিং মানে টুইলাইট মানে গোধূলি সূর্য ডুবে গেল, আমরা বলি মাগরিবের নামাজের পর থেকে, হ্যাঁ, তো ঘটনা ওরকমই অ্যারাউন্ড ওখান থেকে শুরু করে চলে গেল। নাইট হচ্ছে রাত 9টার পর থেকে তার শুরু হয়। কারণ নাইটের মধ্যে আবার 2 রকমের ব্যাপার স্যাপার আছে। একটা হচ্ছে 4 নাইট অথবা 4 পার্ট অফ নাইট, মানে আর্লি নাইট, হ্যাঁ, 9টা থেকে 12টা পর্যন্ত আর্লি নাইট। তারপরে মিড নাইট হচ্ছে, অথবা অনেকে 2টা পর্যন্ত বলে, আবার 2টার পর থেকে মিড নাইট। পিরিয়ডিক্যালি মানে হচ্ছে নির্দিষ্ট গ্যাপে সেটা অন্তর সিমটম গুলো আসে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, পিরিয়ডিসিটি। এটাকে একটা পিরিয়ডিসিটি যে ওষুধ থাকে, অ্যালোন হোয়েন, যখন একা থাকে। আর বনি হোসেন রেপার্টরিতে আরেকটা বিষয় দেখবেন, টাইম মডালিটি খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা ফাংশনাল প্রবলেম। এটা কোনো পরীক্ষা নিরীক্ষাতে আপনি ধরা পড়বে না যে ওই টাইমে কেন তার সিমটমটা বাড়ে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার মেন্টাল অ্যাগ্রাভেটিং সিমটম গুলো বনি হোসেন রেপার্টরিতে আপনি এখানে পাবেন। এই রেপার্টরি স্ট্রাকচার এটা বুঝতে হবে, মেন্টাল সিমটম গুলো এখানে পাবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে স্লাইডে একটু দেখে আসি, স্লাইডে যেহেতু একটু কথাগুলো লেখা ছিল ইজি করে, কোথায় গেল? ওকে, আমরা স্লাইডে যাই। স্লাইড দেখতেছেন সবাই, তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন অল্টারেশন অফ দ্য স্টেট অফ হেলথ, এটি মানে অ্যাগ্রাভেশন, মানে অবস্থার যে পরিবর্তন, ঠিক আছে। অ্যাগ্রাভেশনের মধ্যে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম মডালিটি, খুবই গুরুত্বপূর্ণ। কেস টেকিং করার সময় টাইম মডালিটি আগে নেবেন, কখন বাড়ে। আমরা রোগীদের বলি যে ভালো করে খেয়াল রাখতে, যে আপনি কখন সিমটম গুলো বাড়তেছে, ঠিক আছে। কমারটা কিন্তু রোগীরা সাধারণত বুঝতে পারে না, এবং প্রুভারও অত স্ট্রংলি বুঝতে পারে না, কারণ কমে গেলে মানুষ অতটা বুঝতে পারে না, কারণ এটা নর্মালাইজ হয়ে গেলে এটা মনে থাকে না। খুবই ওয়েল ডিফাইন্ড বা তীব্র সিমটম না হলে, তীব্র সিমটম হলে হয়তো মনে থাকে যে তীব্র ব্যথা ছিল ওই সময় কমছে, ওইটা মনে থাকে, কিন্তু অল্প সমস্যা কমে গেলে ওটা মনে থাকে না কখন কমে গেল, কারণ মানুষ তখন অন্য চিন্তা চলে যায় কমে গেলে। তো ডিউরিং ডে, মর্নিং, ফোরনুন, অ্যাফটারনুন, আফটারনুন, ইভিনিং, এই বিষয়গুলো আছে। তো এই আর কি। তো এগুলা আর এরপরে দেখেন অ্যাগ্রাভেশন অফ সিচুয়েশন। হ্যাঁ, আমরা এখানে যাই, বইয়ে যাই। বই হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা রুব্রিক আপনাদের আন্ডারলাইন করে পড়তে হবে।
যেটা বুঝবে না সেটা জানাবেন গ্রুপে। স্যার জি স্যার 271 পেজে অ্যালোন জি হোয়েন এই হুম। রুব্রিকটা নিচে আর্সেনিক ফিউমস অ্যাসেন্ডিং এটা একটু বুঝলাম না, কাইন্ডলি বুঝিয়ে বলবেন? এটা আলাদা জিনিস। অ্যালোন হোয়েন মানে যখন একাকী থাকে তখন তার সিমটম বাড়ে, কি সিমটম বাড়ে সেটা না, এটা জেনারেল যে কোনো সিমটম বাড়ে। আর্সেনিক ফিউম মানে আর্সেনিকের যে ধোঁয়া, ঠিক আছে? জি, যেমন জি। বিভিন্ন কলকারখানায় করে না, আর্সেনিক কোথায় ইউজ হয়, আগে যেটা ইউজ হতো এখন কোথায় করা যায় না, ওই যে লোহার জিনিস স্প্রে করে না, ওইটার মধ্যে মনে হয় আর্সেনিক থাকে, বা বিভিন্ন কলকারখানায় আর্সেনিকের ধোঁয়া যেখানে থাকে সেই ধোঁয়াটা যদি কারোর নাকে দিয়ে যায় তার সিমটম অ্যাগ্রাভেশন হয়, ঠিক আছে? আর্সেনিক ফিউম আলাদা। আচ্ছা। আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে রোগী উপরের দিকে মানে উঠতে গেলে, এটা কিন্তু সিমটম উপরের দিকে, এটা কিন্তু সেন্সেশন না, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন চ্যাপ্টারে। অ্যাসেন্ডিং মানে সে সিঁড়ি ভেঙে উপরে উঠতেছে, অথবা আপনি মনে করেন রোলার কোস্টারে চড়ে উপরে উঠতেছে, অথবা ধরেন যে লিফটে চড়ে উপরে উঠতেছে, ঠিক আছে? তো এই যে উপরে উঠে গেল, ভূমি থেকে উপরে উঠে গেল, মানে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আপনি যাচ্ছেন, তো যেতে গেলেই আপনার সিমটম বাড়ে, ঠিক আছে? যদি এরকম হয় আচ্ছা তাহলে আপনি নেবেন অ্যাসেন্ডিং। জেনারেল সব আচ্ছা, সব ঠিক আছে। রুব্রিকেরই ব্যাপকতা হচ্ছে জেনারেল ইমপ্রেশন, কোনো রোগের নাম দিয়ে কোনো কথা নাই, কোনো পার্টিকুলার কোনো বিষয় না, এটা এনিথিং হতে পারে। মাথা ব্যথা যদি পারে, রোগী তো একটা তার প্রবলেম বলবে, কিন্তু আপনি নেবেন হচ্ছে জেনারেল ইমপ্রেশন, এটা ইম্পর্টেন্ট। রোগী এসে বলবে যে আমার মাথা ব্যথা সিঁড়িতে উপরে উঠলেই বাড়ে, অথবা লিফটে চড়লে উপরে উঠলে আমার মাথা ব্যথা বাড়ে, চোখে মানে অন্ধকার দেখি, পেট ব্যথা হয়, যেটাই বলুন তার কমপ্লেন যাই থাকে, ঘটনা ঘটে হচ্ছে উপরে উঠে, তো তখন আপনি নেবেন হচ্ছে অ্যাসেন্ডিং, ঠিক আছে? আর্সেনিক ঠিক আছে। ফিউমের গন্ধটা কেমন হবে? পেশেন্ট কিভাবে কমপ্লেইন করবে? আর্সেনিক ফিউম আসলে মানে আর্সেনিক তো আসলে টেস্টলেস একটা জিনিস, তাই না? আর্সেনিক তো আসলে পয়জনিং এর কাজে ব্যবহার করা হতো। রাজা বাদশারা ওই যে বিভিন্ন হিস্ট্রিতে আমরা জানি যে ওই গোপন পয়জনিং করার জন্য আংটি খুললে আর্সেনিক, মানে আংটি খুলে গ্যাপ থাকে না, ওখানে আর্সেনিক রাখতো। তারপরে ওইটার কত মিলিগ্রাম হচ্ছে লিথাল ডোজ, অল্প একটু বাড়লে ওটা খাইলেই মরে যাবে। তো ওইটা পরবর্তীতে আমরা তো বিভিন্ন মুভি টুভিতে দেখি যে চায়ের কাপে বা ইসের মধ্যে সাদা পাউডার দিয়ে দিচ্ছে, পরে মারা যাচ্ছে। পরে ওইটা কিন্তু কারণ মারা যাচ্ছে বিকজ টেস্টলেস, যে খাচ্ছে সেও বুঝতেছে না, কারণ বিটার টেস্ট হলে বা অন্য কোনো টেস্ট হলে তো সে ধরা পড়তো, সে তো সুন্দর করে চা খেয়ে ফেললো বা শরবত খেয়ে ফেললো, খাওয়ার পর মরে গেল। পরে তার পোস্টমর্টেম করতে যে তখন বোঝা গেল আর্সেনিক পাওয়া গেল। তো এইভাবে আর্সেনিকের এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আর্সেনিক এই গোয়েন্দাদের কাছে বা যারা অ্যাসাসিনেশন করে, গুপ্ত হত্যা করে, অথবা বিভিন্ন এইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, তারা আর্সেনিক ব্যবহার করে। তো আর্সেনিক যেহেতু গন্ধহীন একটা পদার্থ, হ্যাঁ, স্বাদ গন্ধহীন, সুতরাং এটা আসলে এবং এটা খুবই ডেঞ্জারাস, খুবই লিথাল, খুবই টক্সিক, অল্প একটু মানে মাত্রাটা খুবই অল্প লাগে মানুষকে মারার জন্য। তো স্যার ওই যে আরেকটা ব্যাপার আছে, রাইট, আপনি তো কেমিস্ট্রিতে আছেন, আমি কারে কি বলি, বলেন একটু আমাদের আর্সেনিক সম্পর্কে একটু কথা বলেন। জি এইটুকুই বলবো যে আর্সেনিক কিছু কম্পাউন্ড দিয়ে ওই যে আগাছাগুলো, জি আগাছা নষ্ট করার জন্য, ওদের গ্রোথ নষ্ট করার জন্য আগাছাতে এই আর্সেনিকের কম্পাউন্ড ইউজ করা হয়। তখন হয়তোবা আপনার মানুষ এই আর্সেনিকের কন্ট্যাক্টে আসে, তখন ওই ফিউমে সে অসুস্থ হতে পারে। মানে কীটনাশকে যদি আর্সেনিক ব্যবহার করে, রাইট, হতে পারে। অথবা আমি তো বললাম ওই যে আগাছাগুলো ধরেন যে কোনো আগ- জায়গায় পরিষ্কার করতে হবে, জি জি হ্যাঁ, তখন ওই আগাছাগুলো, গুল্ম যেগুলো আছে, ছোট ছোট গাছপালাকে মেরে ফেলতে পারে আর্সেনিক বিষটা। জি ওর কিছু কেমিক্যালস, মানে ওর কিছু কম্পাউন্ড আছে, এই ব্যবহার করা হয় স্যার, তো ওখানে এটা হতে পারে। আমাদের ইসে কি পাওয়া যায় জানো, টিউবওয়েলে? এখানেও স্যার আর্সেনিক পাওয়া যায়, আমাদের যে নর্থ বেঙ্গলের যে সিরাজগঞ্জ বা বেশ কিছু জায়গা, পাবনা টাবনা, সারা এখানে বাংলাদেশে তো আমাদের ক্যাম্পিং হচ্ছে না, সবুজ টিউবওয়েল আর লাল টিউবওয়েল। জি স্যার। সো আমরা তো ওইটাই দেখতেছি যে আর্সেনিক আছে কিনা, তাই না? আর্সেনিক একটা নির্দিষ্ট মাত্রা আছে, পিপিএম না কি বলে জানি, জি স্যার, পিপিএম 0.05 পিপিএম এর বেশি হয়ে গেলে আমাদের 0.05 ppm এর বেশি হলে তখন Danger. এটাকে ডেঞ্জার লেভেলে বলা হচ্ছে বা টক্সিক লেভেলে বলা হচ্ছে। যদি জি। বাংলাদেশে ডেঞ্জার লেভেলটা একটু বাড়াই দিচ্ছে, কারণ একটু কমাইলে তো সবাই সব পানি ইন্টারন্যাশনাল যে মেজারমেন্ট সেটা হলো 0.01 পিপিএম। জি জি, বাংলাদেশে একটু বাড়াই আমাদের দিচ্ছে। সহ্য ক্ষমতা বেশি স্যার, আমাদের 0.05 পিপিএম দিয়ে দিন। জি জি, আমরা এমনিও মরবো, তো চিন্তা করে লাভ নেই আর কি। তো যাই হোক, তো এটা আর কি এই বিষয় আর্সেনিক ফিল্মসটা ওইটি আর কি, যেটা ব্যাখ্যা দিল এটা। অথবা শিল্প কারখানার কোনো আর্সেনিক নিয়ে যদি কোনো কাজ হয়, আমার অত ডিটেলস যেহেতু আমি শিল্প কারখানা না, মানে বিষয়টা ওইটাই, আর্সেনিক ফিল্মস শরীরে ঢোকার পরে যদি তার সমস্যা বাড়ে, হ্যাঁ, যেটা এনি সমস্যা যদি আইডেন্টিফাই করা যায়, আপনি এই রুব্রিক নেবেন, ঠিক আছে?
কারণ ফিউম নিলে বেঁচে থাকার সম্ভাবনা আছে, আর যদি খেয়ে ফেলেন তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই, এজন্যই আর কি। আর্সেনিক ছাড়া অনেক ফিউম আছে স্যার, কপার ফিউম, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের ফিউম আছে। মানে যদি আর্সেনিক ফিউম জানা থাকে তাহলে এই রুব্রিক, না জানা থাকলে তো নিবেন না। ওকে, তো এখানে তারপরে দেখেন 272 পৃষ্ঠায় বাতিং আছে। বাতিং হচ্ছে গোসল করা, তো আমরা জানি কোল্ড মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে সমস্যা বাড়ছে। সি বাতিং মানে সমুদ্র স্নান করলে এখানে আর্সেনিক খুব ভালো রাস্টক্স আছে, সিপি আছে। তো এখানে আপনার এই যে বিষয়টা, এখানে মজাটা হচ্ছে কি আপনার মর্নিং ওশন থেরাপিউটিক পকেট বইয়ে মূল স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে আপনার পরবর্তী যে আধুনিক যে রেপার্টরি গুলো আসে, আধুনিক বলতে আমি বলতেছি যে এখন কমপ্লিট সবচেয়ে আধুনিক, কারণ সে নামও কমপ্লিট, কাজও কমপ্লিট, এবং প্রতিনিয়ত সে করতেছে উইথ রেফারেন্স সহ আগাচ্ছে। প্রত্যেকটা রুব্রিকে ক্লিক করলে বোঝা যাবে যে কোথা থেকে নিছে, কোন বই থেকে নিছে বা কোথা থেকে নিছে, সেটা রেফারেন্সটা জানা যায়। এটা খুবই মানে আমাদের জন্য অনেক স্বস্তির জায়গা, কারণ আমরা সব জায়গায় সন্দেহ থাকতে পারে কারণ কোথা থেকে নিল, কি নিল। এবং আরেকটা কাজ করতেছে, কমপ্লিটের সাথে আমার যোগাযোগ হচ্ছে রেগুলার, কমপ্লিটে আরেকটা কাজ করতেছে। আমি প্রথমে সাজেশন দিয়েছি মাইন্ড সিমটম গুলোর ক্ষেত্রে এটা করার জন্য, হয়তো সেটা সবগুলোর জন্যই সে করবে রজার। যে প্রত্যেকটা রুব্রিকের আন্ডারে যে রেমেডি গুলো আছে, ঠিক আছে, মনে করেন অ্যালোন হোয়েন অ্যাগ্রাভেশন, এখানে কিন্তু কি অ্যাগ্রাভেশন সেটা বলে নাই, সেটা মাথা ব্যথা হইতে পারে, সেটা পেট খারাপ হইতে পারে, সেটা বুকের অস্থিরতা হইতে পারে, সেটা প্যালপিটেশন হইতে পারে, যেটাই হোক ঘটনা হচ্ছে অ্যালোন হোয়েন মানে যখন একাকী থাকে তখন তার সমস্যা বাড়ে। এখন একাকী যখন থাকে তখন তার সমস্যা বাড়ে। এখন মনে করেন এখানে অ্যাকোনাইট আছে, কি কি আছে দেখি এখানে, কোথায় জানি আছে এটা, হ্যাঁ এখানে আর্সেনিক আছে, হ্যাঁ সরি আর্সেনিক আছে, লাইকোপোডিয়াম আছে, ফসফরাস আছে, তারপরে হচ্ছে সাইলেসিয়াস, অ্যামোনিয়াম, জিঙ্ক, এইসব মেডিসিন গুলো আছে। এখন এই যে মেডিসিন গুলো আছে, এবং তাহলে এই মেডিসিন গুলো মানে কি এখানে কিভাবে ঢুকছে, সবসময় রেট্রোগেট মানে আপনি পিছন ফিরে যাবেন, প্রত্যেকটা কোশ্চেনকে পিছন থেকে জাজ করবেন, তাহলে আপনার নলেজটা সলিড হবে। তাহলে আপনি যদি কোশ্চেন মনের মধ্যে যদি কোশ্চেন আসে, আচ্ছা আর্সেনিক যে প্রুভারটা প্রুভিং করছিল, যেখান থেকে এই রুব্রিকের জন্ম হয়েছে, তাহলে আমার ওই ল্যাঙ্গুয়েজটা পড়া দরকার, সোর্স বুক নিশ্চয়ই বইয়ে আসছে। যখনই আপনি ক্লিক করবেন আর্সেনিকের উপরে, রাইট ক্লিক করে অপশন থাকবে সোর্স চেক করার, তখন আপনি চলে যাবেন যে টিএফ অ্যালেন এর বইয়ে চলে যাবেন। টিএফ অ্যালেন এর বইয়ে যে ওই একবারে ওই পার্টিকুলার ওই লাইনটাতে চলে যাবেন যে আর্সেনিকের প্রুভিং করার পর প্রুভারের কখন বা কি পরিপ্রেক্ষিতে তার একা লাগলে ভয় লাগতো, একা থাকলে ভয় লাগতো, এই কথাটা আসবে। যখন এই কথাটা আপনি পড়লেন তখন কিন্তু আপনার এটা এই রুব্রিকটা একটা এটা একটা সেলফ এক্সপ্লেনেটরি কথা, ব্যাপার স্যাপার হলো যে আপনার কোনো ব্যাখ্যার অতটা প্রয়োজন থাকবে না, কারণ আমাদের জিনিসটা তো সাইন্টিফিক, আমাদের তো কোনোটাই গল্প গুজব করে তৈরি হয়নি, বা আমরা মানে রাতে ঘুমাইছি সকালে উঠে ম্যাথমেটিক্যাল লিখি নেই, হ্যাঁ যে আমরা স্বপ্নে পাইছিলাম ম্যাথমেটিক্যাল লিখছি, এরকম তো না বিষয়টা। আমাদের এক সুস্থ মানুষ ওষুধটা খেয়েছে, অথবা টক্সিকোলজিক্যাল ওইটাকে বিষক্রিয়ার একটা প্রকাশ, এটা ম্যাথমেটিকা। সুস্থ মানুষ গ্রহণ করার পরে তার শরীর থেকে বের হয়েছে শারীরিক মানসিক সিমটম, এটা ম্যাথমেটিকা। অথবা কোনো অসুস্থ লোককে ওইটা দিয়ে সুস্থ হয়ে গেছে এবং আরো 10 জন এটাকে ভেরিফাই করছে, এটাও একটা ম্যাথমেটিকা। তো এইসব ভাবে ম্যাথমেটিকাতে স্থান পেয়েছে। ওইটা তো আমাদেরকে একদম ক্লিয়ার ডিফাইন করে দেওয়া আছে, সুতরাং এটা একটা আছে। সুতরাং কেউ যদি কোনো গল্প বলে, সেই গল্পটার ভিত্তি থাকতে হবে, ঠিক আছে। গল্পটা যদি ওই প্রুভারের ওই ফিলিংস গুলোর উপর ভিত্তি করে এক্সাক্ট আরো সুন্দর করে আমাকে প্রেজেন্ট করে ওইটা, তাহলে ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে প্রুভার বলতেছে একরকম, কিন্তু আমার কাছে যে গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে সেই গল্পটার সাথে মিলতেছে না, একদম বিপরীত হচ্ছে বা একদম অপ্রাসঙ্গিক হচ্ছে, ইন দ্যাট কেস আমাদেরকে ওই রুব্রিকটা নেওয়া যাবে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে এটা, যদি আমরা একটা সায়েন্স বলতে চাই, ঠিক আছে। এটা আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদের কাছে কি এই কথাটা, আমি যে কথাগুলো বললাম, এটা কি যুক্তিসঙ্গত মনে হলো, নাকি আপনাদের অন্য কোনো ব্যাখ্যা আছে? থাকতেই পারে সবার মতো। এটা যুক্তিসঙ্গত।